বাম আমলের শেষ 10 বছর রাজ্য সরকার এবং বিরোধী দলের ন্যারেটিভ ছিল কাজ হবে কি হবে না। এখন ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেছে যে মন্দির হবে না মসজিদ হবে। বামপন্থীরা বিধানসভায় নেই বলে চর্চা হচ্ছে বাজেট অধিবেশনে যে মুখ্যমন্ত্রী বেশি ধর্মাচরণ করেন না বিরোধী দলনেতা বেশি ধর্মাচরণ করেন। বাম আমলে তো রাজনৈতিক হিংসা বিখ্যাত, এ তো তোমাদেরই সংস্কৃতি, তোমাদের জুতোতেই পা গুলিয়ে তৃণমূল আজকে সেই সংস্কৃতি এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের জুতোয় পা গলালে কোনো ক্যাবিনেট মন্ত্রীকে জেলে গিয়ে থাকতে হতো। আমাদের জুতোয় পা গলালে প্রতি বছর এসএসসি হতো, স্বচ্ছ নিয়োগ হতো, 26,000-এর চাকরি চলে যেত। যদি হাইকোর্টে যোগ্য অযোগ্য বাছাই করে তালিকাটা দিতেন, হয়তো এই কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত না। আমার ছেলে আছে, আমি কোনোদিন কোনো বিষয় ছিল না আমার কোনোদিন। দুবেলা লোককে দুমুটো খেতে দিতে পারে না। ক্ষমতায় এসেছিল, রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে কি জায়গায় দাঁড়িয়েছে? যখন ক্ষমতায় এসেছিল এসবিআইতে রেট অফ ইন্টারেস্ট ছিল 9.1% সুদের হার, এখন কমে দাঁড়িয়েছে 5.75। বিজেপি কি মানুষকে ভালো লাগে? আজকে ডিজিটাল এজ, এই ডিজিটাল এজে তোমার কি মনে হয় পথের রাজনীতির এই একই রকম গুরুত্ব আছে নাকি ডিজিটাল রাজনীতি অনেক বেশি ইম্পর্টেন্ট? আমরা নেটেও আছি, হেঁটেও আছি। বর্তমান প্রজন্ম কি বামপন্থার ওপর থেকে আস্থা হারাচ্ছে? তৃণমূল দলটা তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাদের সর্বভারতীয় সভাপতি আর রাজ্য সভাপতির কোনো বদল হয়নি। তারা অন্য দলের গণতন্ত্র নিয়ে কী কথা বলবে? বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি বামেরা ব্রিগেড ডাকলেই মানুষের ঢল নামে, কিন্তু সেই ঢল ফাইনালি ভোট বাক্সে রিফ্লেক্টেড হয় না কেন? নওশাদ জিতবে এবারেও? হ্যাঁ, নিশ্চয়ই। আরাবুল ইসলাম? মূলত কি কি দাবি নিয়ে তোমাদের এবারে মুভ করছো তোমরা? কাজ চাই, বেকার ছেলেমেয়ের চাকরি বাকরির অবস্থা খুব খারাপ। এটা তো শিক্ষা ব্যবস্থায় বামেদেরও ব্যর্থতা যে বেকারত্বের হার বেড়েছে, সেই আমল থেকে শুরু হয়েছে মাইগ্রেশন। বামেদের আমলে যে একেবারে মাইগ্রেশন হতো না তা নয়, সেখানে ব্যাঙ্গালোরে অনেকে চাকরি করতে যেতেন, কিন্তু আমাদের এখান থেকে মানে হাজারে হাজারে পরিযায়ী শ্রমিককে বাড়ি তৈরির কাজের জন্যে, ধান চাষ করার জন্যে। তোমার একেবারে ক্লোজেস্ট প্রতিদ্বন্দ্বী, যার সঙ্গে তোমার মূল লড়াই, সেই অভয়ের মায়ের উদ্দেশ্যে কোনো বার্তা? না। মহাপ্রভু শ্রীচৈতন্যের নির্দেশে নিত্যানন্দ মহাপ্রভু যেখান থেকে বৈষ্ণব ধর্মের নতুন পথ চলা শুরু করেছিলেন, সেই পানিহাটিতে আজকে আমরা এসে উপস্থিত। ধর্মতত্ত্ব আলোচনা করতে নয়, এই অংশটা মোটামুটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম হটবেডের মধ্যে একটা। কারণটা কি আপনারা সবাই জানেন। আর সেই উত্তপ্ত রাজনীতির এই মুহূর্তের অন্যতম প্রমিনেন্ট মুখ যিনি, তিনি আজকে আমাদের অতিথি। আমাদের আজকের অতিথি কলতান। কলতান, ওয়েলকাম টু দ্য শো, আর অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন, গরমে কেমন চলছে প্রচার? হ্যাঁ, সে তো গরম ভালো আছে, কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে সন্ধ্যেবেলা, তার জন্য খানিকটা ভালো। আর এই ভ্যাপসা পরিস্থিতি যেটা, সেইটা যাতে পশ্চিমবাংলার মানুষ, পানিহাটির মানুষকে বেশি সহ্য করতে না হয়, তার জন্য তো জোরদার প্রচার চালাতেই হবে। রামনবমী কেমন করে পালন করলে? মানুষের বাড়ি বাড়ি গিয়ে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানে তোমরা মিছিল টিছিল করনি রামনবমী স্পেশাল? আমাদের তো সবসময় মানুষের কাছে যাওয়াটাই মূল উদ্দেশ্য। যিনি রামের ভক্ত, যিনি রহিমের ভক্ত, যিনি কোনো কিছুরই ভক্ত নন, তিনি শুধু নিজের উপর ভরসা করছেন, সব মানুষেরই বাড়ি বাড়ি আমরা গেছি। বিরোধী দলনেতা বারবার অ্যাপিল করছেন তোমাদের ভোটারদের কাছে যাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কাছে তোমাদের মানে প্র্যাকটিক্যালি বামের ভোট রামে পৌঁছে যায়। কি মনে হচ্ছে? বিরোধী দলনেতা যখন শাসক দলে ছিলেন তখন আরএসএস কত খারাপ, বিজেপি কত খারাপ বলে ভাষণ দিতেন, এখন আবার উল্টো ভাষণ দিতে হচ্ছেন। এত মুখস্থ কি করে করেন, এটাই একটা অদ্ভুত ব্যাপার। তুমি আরজিকর আন্দোলনের সময় একদম মানে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলে। তোমাকে একটা অডিও ক্লিপের জন্য তোমায় হাজতবাস করেছিল, ঘটনাটা কি ছিল? এডিটেড অডিও, এই পক্ষের পক্ষের দুটোর মধ্যে এইসব এডিটিং এর অ্যাকিউজ করা হয়েছিল আমি জানি না। জুনিয়র ডাক্তারদের মধ্যে ঝামেলা লাগানোর একটা এডিটিং এর চেষ্টা খুব করছে। ভালো জিনিস তো আমি বলতে পারবো না, কিন্তু ওইরকম একটা ঘটনা ছিল। যাই হোক, সেসব কিছু আমাদের উকিল এক্সপার্ট যারা আছেন তারাও দেখেছেন। মামলা এখনো চলছে। ভোটের 2 মাস আগে হাজিরা দিয়ে এসেছি, আবার সম্ভবত জুন মাসে আবার যাব। চলুক, মামলা চলুক। যেরকম যত দূর রাষ্ট্র টেনে নিয়ে যেতে চায়, আমরাও তত দূর যেতে রাজি আছি। না, কিন্তু সেই আন্দোলন করাটার জন্য কি এখন রিপেন্ট করছো? একদম না। যত আন্দোলন আমরা করেছি, কোনো আন্দোলনের জন্য রিপেন্ট করিনি কখনো, ভবিষ্যতেও করবো না। কিন্তু যে কারণে আন্দোলন করলে, যার জন্য আন্দোলন করলে, তার মা তো আজকে বিজেপির প্রার্থী হয়ে গেলেন। যে কারণে আন্দোলন করেছি সেই আন্দোলনটা এখনো
এই মাটিতে তার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। কারণ আমরা তো অভয়াদের বিচার চেয়েছিলাম। যখন পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছিল, কামদুনি, হাঁসখালি ইত্যাদি ধূপগুড়ির ঘটনা ঘটেছিল, তখনও আমরা লড়াই করেছি, রিপেন্ট করি না কখনো, মানে 1 ইঞ্চি রিপেন্ট করি না। যখন হাথরাস উন্নাও ঘটেছিল তখনও তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, একটুও রিপেন্ট করি না তার জন্য। আপনার এই পডকাস্ট তোমার পডকাস্ট চলতে চলতে যদি এরকম কোনো একটা খবর পাওয়া যায় যে আবার এখানে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে, তখন আবার গিয়ে গাড়ি আটকানো, আবার রাত দখল, এগুলো আমরা করব। আমাদের এই অধিকারের রাস্তা থেকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যখন জানতে পারলে ফাইনালি অভয়ার মা নিজে প্রার্থী হয়ে যাচ্ছেন, সেই খবরটা কি আবেগ নিয়ে এসেছিল? আঘাত, বিশ্বাসঘাতকতা মনে হয়েছিল, না কি অনুভূতি নিয়ে এসেছিল? সমস্ত মানুষের নিজের ইচ্ছে অনুযায়ী রাজনীতি করার না করার অধিকার তো আছেই। তাহলে আমরা যখন ওই আন্দোলনে নেমেছিলাম, যখন গাড়ি আটকেছিলাম, তখন তো আমরা নামটুকুও জানতাম না। রাজনীতি তো অনেক পরের ব্যাপার, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, নামও জানতাম না। যখন রাত দখল হয়েছিল, এই তোমরা ভালো বলতে পারবে, ওই যে ওটাকে কি বলে, এরিয়াল ভিউ না ড্রোন এটা বলে, ওই ড্রোন ভিউতে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানিহাটি, শ্যামবাজার, মুম্বাই থেকে ম্যানহাটন অব্দি রাস্তায় নেমেছিলেন, তাদের তো আলাদা করে কোনো মুখ, রাজনৈতিক পরিচয় ছিল না। তোমরাও দেখেছো টিভি মিডিয়াতে। ফলে রাজনৈতিক পরিচয়বিহীন মানুষ রাজনৈতিক প্রতিবাদ করেছিলেন যে অভয়াদের ওপর এই অত্যাচার করা যাবে না। এটা বিরাট ষড়যন্ত্র ইত্যাদি, এখনো কি ষড়যন্ত্র হয়েছে জানা যায়নি। ফলে আমরা ওই উত্তরগুলো চাই এখন, যে কেন সিবিআই ওই যে 50টা প্রশ্ন শ্রীমতী রত্না দেবনাথ করলেন সিবিআইকে, তার উত্তর এখনো পর্যন্ত এলো না। কেন সিবিআই এর হলফনামাটা বদলে গেল? কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের একটা বিরলতম অপরাধ, সেই ঘটনায় তার পরিবার যখন দেখা করতে চাইলো, এখনো দেখা হলো না, এখনো হয়নি? তাহলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর চাইছি, ওই 24 সালের আগস্ট মাস থেকেই চাইছি, এখনো চাইছি। অনেকে বলছেন যে বামপন্থীরা আসলে এই আন্দোলনটাকে ব্যবহার করে যে হাওয়া তাদের পাল থেকে চলে গিয়েছিল, সেই হাওয়াটা আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। কিছু তো মানুষ বলবেন, স্বাভাবিক, সবাই যে বামপন্থীদের পক্ষে বলবেন তা নয়, সবাই সমালোচনা করবেন তাও নয়। কিন্তু তুমিও যদি ওই সময় রাস্তায় বেরিয়ে থাকো, টিভি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া ইত্যাদি দেখে থাকো, যে মানুষ প্রতিবাদ করেছিলেন তারা সবাই সিপিআইএম অ্যাক্টিভিস্ট নন, তারা সবাই বামপন্থী নন। তার বাইরেও প্রচুর মানুষ তার মতো করে করেছিলেন। 14ই আগস্ট রাত্রিবেলা আমাদের এক পরিচিত বন্ধু, সে সোনারপুরের ওইখান থেকে আসছিল শ্যামবাজারের দিকে, এসে পৌঁছাতে পারেনি, জমায়েত যা হয়েছিল ইত্যাদি। ও বলেছিল যে সোনারপুরের একটা প্রত্যন্ত গ্রাম, বাকি সবাই শহরের দিকে চলে গেছে, ওখানে 5-6 মহিলা মশাল টশাল পাননি, মোমবাতি জ্বালিয়েই রাস্তায় দাঁড়িয়েছিলেন। কোনো মিডিয়া ছিল না, কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু নিজের তাগিদে ওই রাস্তায় যে মানুষ দাঁড়িয়েছিলেন, তার রাজনীতি যদি তুমি বলো একটাই ছিল, যে অভয়াদের বিচার চাই। আমরা ওই কথাই বলছি। কিন্তু ফাইনালি মানুষ কি বামপন্থার উপর বিশ্বাস রাখতে পারছেন? কারণ অভয়ার মা তো বামপন্থার উপর বিশ্বাস রাখতে পারলেন না, তিনি গৈরিক রাজনীতিকে বেছে নিলেন। যে কেউ কাকে বেছে নেবেন সেটা তো শুধু তাই নয়, এখানেই শেষ নয়, মানে সিথিরমোড় অঞ্চলের এই আন্দোলনটায় যিনি প্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন, সেই প্রথিতযশা ডাক্তারবাবুও কিন্তু বলছেন যে নো ভোট টু তৃণমূল, এবং ভোটটা বিজেপিকেই দিন। গুরুত্বপূর্ণ ডাক্তারবাবুদের ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছিলেন তাদের পানিশমেন্ট পোস্টিং হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ এই আন্দোলনে ছিলেন ওই কালো মাথার হাজার হাজার মানুষ, তাদের কারুর হয়তো চাকরিও চলে গেছিলো, সোশ্যাল মিডিয়ায় খবরটা আসেনি। সেই ডাক্তারবাবুদের মধ্যে অন ডিউটি তাকে লালবাজারে গিয়ে দেখা করে আসতে হয়েছে, কারণ পুলিশ তাকে হ্যারাস করেছিল। ফলে এই যে মানুষ, তারা ওই বিশ্বাস, ওই ভরসা থেকে এসেছিলেন যে আমরা অভয়ার বিচার করতে পারবো। 24 সালে আগস্ট থেকে ডিসেম্বর, গোটা 2025, 26 সালের 7 দিন আগে পর্যন্ত কে কোন রাজনীতি, কে কি ভোট, এগুলোর তো প্রশ্নই ছিল না। প্রশ্ন ছিল অভয়াদের বিচার হবে কিনা, হাথরাসে হবে কিনা, হাঁসখালিতে হবে কিনা, এখনো হয়নি। কিন্তু তারা তো, মানে যারা সারা জীবন বামপন্থায় বিশ্বাসী, তারা তো আস্তে আস্তে পরিবর্তন হয়ে বিজেপিকেই এটার বেটার অল্টারনেটিভ হিসেবে বেছে নিচ্ছেন। সারা জীবন বামপন্থায় বিশ্বাসী মানুষজনের সবার কথাটা এটা নয়, একজন দুজন মানুষ তিনি তার ব্যক্তিগত মত বলতে পারেন। আর বামপন্থা তো একটা চর্চার বিষয়। আমি নিজেকে বামপন্থী বলে জাহির করতে পারি, আমার জীবনে, আমার চলায় ফেরায় আমাকে আর 5 জন লোক যেভাবে দেখছে, তারা আমাকে কি মনে করছে এটা গুরুত্বপূর্ণ। আমি নিজেকে যাই বলি না কেন, তুমি আমাকে উল্টো দিক থেকে দেখছো, আমার কথার মধ্যে আর আমার চালচলনের মধ্যে তুমি যদি কোনো ডিফারেন্স খুঁজে পাও, তাহলে বুঝতে হবে আমার বামপন্থী হয়ে ওঠার যে প্রক্রিয়া, সেটা সঠিক হচ্ছে না।
ভেরি ওয়েল সেড। পানিহাটিতে এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে বিজেপির এবং বামেদের লড়াই, কে দ্বিতীয় হবে? বামপন্থীরা প্রথম হবে, বামপন্থীরা প্রথম হবে? সেই পরিবেশ পরিস্থিতি আছে। প্রচারে গিয়ে কি সেরকমই মনে হচ্ছে? আমরা একটা কিউআর কোড করেছিলাম, বেশ। যে আপনি এলাকার মানুষ, আপনি বলুন যে আপনার এখানের কি সমস্যা। সেখানে যা ছবি ভিডিও মানুষ পাঠিয়েছেন, তুমি একটু পানিহাটি ঘুরলে দেখতে পাবে জঞ্জাল, মানে সে যত্রতত্র যে খাবে সেভাবে জঞ্জাল পড়ে আছে, বড় রাস্তা, পাকা রাস্তা, চওড়া রাস্তা, লোকের বাড়ির সামনে জঞ্জাল পড়ে আছে। যদি কাল সন্ধেবেলা আসতে, তাহলে পানিহাটি কোথায় কোথায় জলের তলায় গোড়ালি ডুবে গেছে তাই নিজের চোখে দেখে নিতে পারতে। জমা জল আছে, সেখান থেকে মশার উৎপাত আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে পরিশ্রুত পানীয় জল। বাড়ি বাড়ি জলের মিটার বসে গেছে, কিন্তু 24 ঘন্টা যে পরিশ্রুত পানীয় জলের প্রতিশ্রুতি ছিল, এতদিনের বিধায়ক সেটা করে উঠতে পারলেন না। বেঙ্গল কেমিক্যাল আছে পানিহাটিতে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অন্যতম একটা গর্বের জায়গা, সেখানে প্রতিদিন চাকরি কমে যাচ্ছে। গাদা গাদা কটন মিল চারপাশে বন্ধ। নতুন এই যে প্রতি বছর বেঙ্গল বিজনেস সামিট হয়, প্রচুর এত এত বড় বড় টাকার অঙ্কের লগ্নি আসে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন, কটা ইট পানিহাটিতে পড়েছে চাকরি হবে বলে, তার কোনো খবর নেই। ফলে মানুষ খুব বিপর্যস্ত। যে স্কুলগুলো বিরাট নামি স্কুল, জেলার মধ্যে র্যাঙ্ক করতো, সেখানে এখন 15টা 20টা করে স্টুডেন্ট সরকারি স্কুলে। এই পরিস্থিতিটা বদলাতে চাই। এবারে কি কি ইস্যু নিয়ে তোমরা মূলত কথা বলছো? এক তো বলছো কর্মসংস্থানের কথা, এই যে কর্মসংস্থানের এই যে মিলগুলোতে চাকরি কমে যাচ্ছে, কোনো মিল বন্ধ হয়ে যাচ্ছে, এইগুলো নিয়ে তুমি কথা তুললে আমার খুব ভালো লাগলো। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই অভিযোগ তো বামপন্থীদের দিকেই ছিল, যে বামপন্থীদের ওই ট্রেড ইউনিয়নের ভয়াবহ সিটুর আন্দোলনের জন্য বহু কলকারখানা বন্ধ হয়ে এটা গেছে। একটা দারুণ পয়েন্ট বলেছো। এটা আমরা নিজেদের মধ্যে চর্চায় করেছি, যে ধরো বাম আমলের শেষ 10 বছর যদি আমরা তর্কে ধরি, তখন প্রধান বিরোধী দল তৃণমূলের প্রধান বক্তব্য কী ছিল বামেদের বিরুদ্ধে? যে এত হাজার কারখানা ওরা বন্ধ করে দিল। আর বামেদের উল্টো ছিল এই কাটোয়া, এই অমুক, এই আইটি সেক্টর, এই করেছি, ওই করেছি ইত্যাদি। তাহলে বাম আমলের শেষ 10 বছর রাজ্য সরকার এবং বিরোধী দলের ন্যারেটিভ ছিল কাজ হবে কি হবে না। এখন ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেছে, যে মন্দির হবে না মসজিদ হবে। সরকারের কাজ তো স্কুল, রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি করা, তাহলে সেইগুলো সরকার কেন করে উঠতে পারছে না, এই কথাই আমরা বলছি। এই পানিহাটিতে একজন কাউন্সিলর গুলিতে খুন হয়ে গেছে। এইটা বাম আমলের পানিহাটিতে এই পরিবেশ পরিস্থিতি ছিল না যেটা এখন হয়েছে। এই অঞ্চলের নেতাদের বাড়ি, তৃণমূলের নেতাদের বাড়ি কার্যত এরকম হা করে দেখতে হয়, যেটা কিন্তু এক জেনারেশনের আগেও সেটা ছিল না। তাহলে যে মানুষ ভোট দিচ্ছেন সামনে থেকে পিছন থেকে, তারই পকেটের টাকা লুট করে এই প্রাসাদ হবে, আর সেই প্রাসাদের তলায় মানুষ চাপা পড়বেন। এই পরিবেশ পরিস্থিতিটা আমরা বদলাতে চাই। রাজনৈতিক হিংসার কথা তুললে, বাম আমলে তো রাজনৈতিক হিংসা বিখ্যাত। এ তো তোমাদেরই সংস্কৃতি, তোমাদের জুতোতেই পা গলিয়ে তৃণমূল আজকে সেই সংস্কৃতি এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের জুতোয় পা গলালে কোনো ক্যাবিনেট মন্ত্রীকে জেলে গিয়ে থাকতে হতো না, যদি আমাদের জুতোয় পা গলাতে হতো। আমাদের জুতোয় পা গলালে প্রতি বছর এসএসসি হতো, স্বচ্ছ নিয়োগ হতো, 26,000-এর চাকরি চলে যেত না। এই পানিহাটির মধ্যে স্কুলগুলোতে এই ধরনের চাকরি চলে যাওয়ার খবর আছে। তুমি আরেকটু খোঁজ নিলে দেখতে পারবে, প্রভাবশালী পরিবার, তার পরিবারের লোকের চাকরিও ওই 26,000-এর মধ্যে চলে গিয়েছে। এই পরিবেশ পরিস্থিতি বামেদের জুতো কেন, বামেদের মনের মধ্যেও ছিল না। বেশ, তোমরা মূলত এই যে রাজনৈতিক প্রতিহিংসার কথা বললে, কর্মসংস্থানের কথা বললে, এর বাইরে তুমি পরিশ্রুত পানীয় জলের কথাও বললে। পরিশ্রুত পানীয় জল তো অনেকটাই এই মিউনিসিপ্যালিটির দায়িত্বের মধ্যে পড়ে। তুমি যদি কোনো কারণে জিতে যাও, তাহলে তুমি কিভাবে সেই পরিশ্রুত পানীয় জলের সমস্যার সমাধানে সাহায্য করতে পারো? বিধানসভার ভেতরে তো এটা নিয়ে কথা বলতে হবে। বিধানসভায় আমি, তুমি, XYZ নির্বাচিত হয়ে যাই, সেটা তো আসলে ধর্মজাত নিয়ে মারামারি করার জন্য না। বামপন্থীরা বিধানসভায় নেই, নানা কারণে নেই। বামপন্থীরা বিধানসভায় নেই বলে চর্চা হচ্ছে বাজেট অধিবেশনে, যে মুখ্যমন্ত্রী বেশি ধর্মাচরণ করেন না বিরোধী দলনেতা বেশি ধর্মাচরণ করেন। অথচ তাদের দুজনের ধর্মাচরণ দিয়ে মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বলো, বা এই পানিহাটির একজন বস্তিবাসী কি মধ্যবিত্ত মানুষ বলো, তার তো কিছু যায় আসে না। তার তো এই জলটা প্রয়োজন। ফলে তার জন্যে বিধানসভার ভেতরে কথা তুলতে হবে। সেই কথা তোলার লোক বামপন্থীরা ছাড়া আর কেউ নেই। কারণ গত 20 বছরের বিধায়ক সেই কথা তুলে উঠতে পারেননি বিধানসভায়, তার হয়তো অন্য কাজ ছিল। তাহলে এবার বামপন্থীরা গেলে সেই কাজ হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
এখানে কতটা পোলারাইজেশনের প্রভাব আছে? এই হিন্দু মুসলমান পোলারাইজেশনের কথা মিন করছি আমি পানিহাটি বিধানসভা কেন্দ্রে। গোটা পশ্চিমবাংলা জুড়েই তৃণমূল আর বিজেপি মিলে তো এইসব ছড়ানো চালু করেছে। তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ তো তাই, যে বিজেপির বিরুদ্ধে যে আজকে তারা এত কথা মুখে বলছেন, কাজে তো কিছু করছেন না। তাহলে সেই বিজেপির থেকে নেতাদেরকে দলে দলে করে নিজের দলে নিয়ে মালা পরিয়ে রাজ্যসভার সাংসদ, রাজ্যের মন্ত্রী টন্ত্রী এসব কেন করছেন? এটাই তো আমাদের প্রশ্ন। যে এই যে একটু দূরে গেলে অর্জুন সিং, তিনি তো যাওয়া আসার মাঝে সে একটা বিখ্যাত সিনেমা, অর্জুন সিংয়ের অবস্থাও তাই, যাওয়া আসার মাঝে যে বাবুল সুপ্রিয়র বক্তৃতা, নানা ধরনের ভাষা ব্যবহার, উত্তেজনার জন্যে আসানসোলে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো। যে বাবুল সুপ্রিয় ফেসবুকে কোনো একজনকে চিনে গিয়ে বললেন তোমাকে আমি বাংলাদেশে পাঠিয়ে দেবো, সেই বাবুল সুপ্রিয় এঘাট ওঘাটে নৌকা ভিড়িয়ে কালীঘাটে এসে একটু কিছুদিন মন্ত্রী হলেন, তারপর আবার এখন রাজ্যসভার সাংসদ হয়ে গেছেন, আবার ফার্স্ট 11-এ আছেন না সেকেন্ড 11-এ আছেন বলে ঝগড়াও করে ফেললেন। এইটা তো কোনো কাজের কথা হতে পারে না। তাহলে ওই পাণ্ডব কৌরব দুই ভাই, এই ভাই বোনেদের সেটিংটাকে ভেঙে ফেলতে হবে। তুমি হিন্দু না মুসলমান, কোন ধর্মে বিশ্বাসী? আমি তো নাস্তিক। তুমি নাস্তিক, কিন্তু যারা ধরো তার নির্দিষ্ট ধর্মাচরণে বিশ্বাসী, তাদের ধর্মাচরণের প্রতি তোমার কি মতামত? সম্পূর্ণ সম্মান। কিন্তু এই মুহূর্তে যে হিন্দু ন্যারেটিভ সারা ভারতবর্ষে এখন মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই হিন্দু ন্যারেটিভের গুরুত্ব নেই বলে তোমার মনে হয়? তুমি কি ন্যারেটিভটা বলছো আমি জানি না। ধরো পানিহাটিতে এসআইআরে যাদের নাম বাদ গেল, তার মধ্যে তুমি খোঁজ নিয়ে দেখো কত শতাংশ হিন্দু, কত শতাংশ মুসলিম। তাহলে পানিহাটিতে যদি ওই ন্যারেটিভটাকে ধরতে হয়, আমি যদি বিজেপির পয়েন্ট অফ ভিউ থেকেই ধরি, ওর পয়েন্ট অফ ভিউ ঘেটে যাবে। কারণ পানিহাটিতে যার নাম বাদ গেছে তার মধ্যে শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান ভাগ করতে গেলে বিজেপি বিপদে পড়ে যাবে, যেরকম মতুয়াদেরকে নিয়ে পড়েছে, রাজবংশীদের নিয়ে পড়েছে। ফলে এইটা ওরা কি কারণে করতে গেছে ওরা বলতে পারবে, কিন্তু ফেসে যে গেছে, কাদায় যে পা ঢুকে গেছে, এটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। না, কিন্তু এসআইআর এর মাধ্যমে তো আসলে ক্লেন্স করা হলো ভোটার লিস্টকে। যারা মৃত ভোটার, ডেড ভোটার্স, শিফটেড ভোটার্স, তাদের নামগুলো শুধুমাত্র সেটা পার্ট 1, আর তার সঙ্গে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া দুটো ভাগ হলো। তো পার্ট 1-এর যখন ইনফরমেশন ফর্ম ফিল আপ হলো, সিপিআইএম সহায়তা শিবির করেছিল যে আপনার ফর্ম ফিল আপে অসুবিধা হচ্ছে, আমরা হেল্প করছি, ঠিক আছে, তা হলো, কিছু ভুয়ো নাম বাদ গেল। সিপিআইএম কিন্তু 2023 থেকে বলে আসছে যে ভুয়ো নাম বাদ যেতে হবে, না হলে মৃত মানুষ, তোমার আমার ঠাকুরদা ঠাকুমা দুপুরবেলা করে আসছেন আর তৃণমূলের উন্নয়নের জোয়ারে ভোট দিয়ে চলে যাচ্ছেন, এই পরিস্থিতি ছিল। দ্বিতীয় ধাপে বিজেপি ভাবলো যে এবার একটা রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজে বার করতে হবে। ওই যে কি ব্রেকফাস্টে কি সব খাচ্ছিলেন, লাঞ্চে খাচ্ছিলেন, 7 লাখ, চা খেতে খেতে 14 লাখ, এই যে সব খাওয়া দাওয়া হলো, উনি এত খাচ্ছেন বলেই বিজেপির এত বদহজমটা হচ্ছে আর কি, যে রোহিঙ্গা কত আর অনুপ্রবেশকারী কত, এইটা কিন্তু বিজেপির আর নেতারা বলতে পারছেন না। ফলে এখন ন্যারেটিভ অন্যদিকে ঘুরিয়ে দিতে হচ্ছে। বিজেপির কোনো নেতাকে তুমি গত কয়েকদিনে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন ইত্যাদি ইত্যাদি, তাতে কত রোহিঙ্গা পাওয়া গেল, কত অনুপ্রবেশকারী পাওয়া গেল, সেটাও তারা বলতে পারছে না। আমরা তো সেই লিস্টটা চাইছি যে কত পাওয়া গেল সেটা দিন। সরকারি চাকরি করেন, আমার যিনি বাসস্থানের জায়গায় রিটার্নিং অফিসার, তিনি বলেছেন অমুক দিন অমুক মিটিং আছে। আমি বলছি ওই দিন তো আমি মিটিংয়ে আসতে পারবো না, আমার নোটিশ এসছে, আমার সাথে আমার বাবার বয়সের গ্যাপ 39 বছর কেন, এটা আমাকে গিয়ে অফিসারের কাছে ব্যাখ্যা করতে হয়েছে। তো উনি বলছেন ও তাহলে আচ্ছা আচ্ছা, আমারও এসছে। সরকারি অফিসার, তিনি চাকরি পাওয়ার সময় যাবতীয় সব ডকুমেন্ট তো দেখে দেওয়া হয়, তারপরেও তারও আন্ডার অ্যাডজুডিকেশন, আর আমার সাথে আমার বাবার বয়সের গ্যাপ, তারও অ্যাডজুডিকেশন। এটার কোনো মানে আছে কি? না, এটার মানে হচ্ছে তারা তো ওই ডিটেলে নেমে কাজ করার চেষ্টা করছেন কঠোরভাবে, মানে সত্যি সত্যি নিবিড়ভাবে সংশোধন হচ্ছে। বাবার বয়সের সাথে ছেলের বয়সের গ্যাপ নির্বাচন কমিশনের দেখার কাজ কিনা আমি জানি না। যদি তাও হয়, যদি তাও হয়, আচ্ছা তাহলে এই যে কয় ভাই বোন দেখা হচ্ছিল না, তাহলে উত্তরপ্রদেশের একজন বিজেপির বিধায়ক আছেন, তার 9 ছেলে মেয়ে, তার কাছে কি আন্ডার অ্যাডজুডিকেশনের কাগজ গেছে? যায়নি। লালকৃষ্ণ আডবাণীর জন্মস্থান, সেটা যদি তুমি গুগলে সার্চ করো তাহলে দেখতে পাবে যে জায়গাটা, সেইটা এখন আমরা ভারতবর্ষের মানচিত্র বলে যেটাকে দেখি তার মধ্যে নয়। তাহলে তার কাগজপত্র এখন কোথা থেকে পাওয়া যাবে? এই বাস্তবতাটাকে বিজেপির স্বীকার করার প্রয়োজন ছিল, যেটা ওরা করেনি। দুবেলা লোককে দুমুটো খেতে দিতে পারে না। ক্ষমতায় এসেছিল, রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে কি জায়গায় দাঁড়িয়েছে? উল্টো দিকে যখন ক্ষমতায় এসেছিল, SBI-তে আমার মায়ের একটা FD আছে, তার তখন রেট অফ ইন্টারেস্ট ছিল 9.1% সুদের হার, এখন কমে দাঁড়িয়েছে 5.75। বিজেপি কি মানুষকে ভালো রাখবে? না, সে তো যে কোনো উন্নয়নশীল দেশের ক্ষেত্রেই ফাইনালি স্থায়ী আমানতের উপর সুদ কমে, কারণ ডেভেলপমেন্টের কাজ করতে হয়,
কম কম ইন্টারেস্টে ঋণ দিতে হয় যাতে ডেভেলপমেন্টটা সেই হয়। ঋণ তো আমাদের দেশে আর ফেরত পাওয়া যাচ্ছে না। হুম। এই সব মোদিজির বন্ধু কোন বান্ধব ঋণ যারা ফেরত পাওয়া আছেন, যাচ্ছে না? পিএনবি থেকে বিজয় মালিয়ার ঋণ ফেরত হলো না, তোর তো রাইট অফ করে দেওয়া হলো। রাইট অফ করে দেওয়া হলো মানে হিসেবটা আছে, সেটা হিসেবটা আছে, কিন্তু মুছে, আমি অ্যাকাউন্টসের স্টুডেন্ট বলে এটা একটু জানি যে মুছে দেওয়া হলো মানে বাবা ঠিক আছে ওটা এখন রাখো পিছনে, ও দেখা যাবে পরে কি হয়, ব্যাড ডেট যেটাকে বলে আর কি, যে ওটা আর পাওয়া যাবে না। ওই টাকাটা পাওয়া গেল না বলেই আমার তোমার ব্যাংকের সুদের হার কমে যাচ্ছে তো, এবং তার জন্যই লোকে বাড়তি সুদ নিতে হবে বলে মাইক্রো ফিন্যান্সের চক্করে পড়ছে। 15 বছর ধরে রমরম করে জিতে যাচ্ছে, তার মানে দেশের মানুষ তো কোথাও গিয়ে বিজেপিকে চাইছে। এই মুহূর্তে ভারত রমরম করে জিতেই যদি যায় তাহলে মণিপুরে এত হিংসা কেন? রমরম করে জিতে যদি যায় তাহলে যে শুভেন্দু অধিকারী, যে হিমন্ত বিশ্ব শর্মা, যে আরও সব মহারাষ্ট্রের অনেক তাবড় নেতা, তাদের সম্পর্কে ওরা এত দুর্নীতির অভিযোগ করতো, তাদেরকে দলে নিল কেন? পশ্চিমবাংলার বিজেপি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নারদার ভিডিও মুছে দিয়েছে। মুছে দিতে কেন হয়? এই একটা জায়গায় আমরা বামপন্থী রাজনীতি, আমরা জানি যে আমাদের এইগুলো কখনো মুছে দিতে হবে না। আমাদের অতীতের যা স্মৃতি, অতীতের যা দাগ, সেইগুলো থেকে যাবে, কারণ আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের অতীতের স্মৃতিটার জন্যে মাথা হেঁট হয়, এটা কখনো করব না। বর্তমান প্রজন্ম কি বামপন্থার ওপর থেকে আস্থা হারাচ্ছে? ধরো শুরু হয়েছিল সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে, তারপর আধুনিককালে প্রতিকুর রহমান, সবাই তো আস্তে আস্তে একে একে দল ছেড়ে চলে যাচ্ছে। সবাই না, তুমি এই উদাহরণ দুয়ের বেশি তরুণ প্রজন্ম দিতে পারবে না। উল্টো দিকে আমি যদি এখন নাম বলতে শুরু করি আর পডকাস্ট শেষ হবে না, অনেক এরকম নাম আছে। আমার কথা হচ্ছে যে ওই যে মাথা হেট না করার কথা, ওই জন্যে বললাম যে বামপন্থী রাজনীতি সেটা সমাজের যা ভাবনা চিন্তা ইত্যাদি আছে, আমরা সেটাকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে চাই। এখন যে কোনো জায়গায়, তোমার পরিবার বলো, তোমার রাজনীতি বলো, তোমার অফিস বলো, সবটা যে একেবারে স্মুথ ওয়েতে আমি যা চাইবো তাই হবে এই বসিং অ্যাটিটিউডে তো চলে না। সেখানে সবার ভাবনাই হয়। এবার কোনো একদিন আমরা 5 জনে বসে কথা বলছি, আমি ভাবলাম যে ও আমার কথাটা আজকে কেউ শুনলো না, আমার মন খারাপ। এই মন খারাপ মেটানোর প্রক্রিয়াও রাজনীতির মধ্যে আছে, অফিসেও আছে, পরিবারেও আছে। কিন্তু যারা অন্য পথে চলে গেলেন, সেটা সিপিআইএমে ক্লোজড চ্যাপ্টার, এটা এক। আর দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ যেটা, যে কারণে গর্ববোধ করি এই রাজনীতি নিয়ে, সেটা হচ্ছে যারা একবার চলে গেছেন তারা আবার কোনো দিন মঞ্চে এসে আমার পাশের চেয়ারটায় বসবেন না, যেইটা তৃণমূল বিজেপি গ্যারান্টি করতে পারে না, আমরা পারি। না, কিন্তু তোমাদের রাজ্য সম্পাদকের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে তিনি এক রকমের হুইপ জারি করে কয়েকজনকে বেছে নিয়েছেন, ছাঁকনি করে তুলে নিয়েছেন, তাদের ওপরই যাবতীয় আলো, বাকি সবাই অন্ধকারের পিলসুজ হয়ে গেছে তারা। দিব্যি তো আমি আর তুমি আলোর মধ্যে বসে আছি। তুমি তো সেই আলোয় থাকা মানুষজনদের মধ্যে একজন। কবে হলাম সেইটা জানা নেই, সেই উত্তরটা ও যাওয়ার সময় বলে যায়নি। আসলে এগুলো কি হয়, এটা আমাদের একটা সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে হয়। ধরো এই যে আজকে আমি তুমি ইন্টারভিউ দিচ্ছি, তো এটা যেদিন সোশ্যাল মিডিয়ায় আসবে, আমার মার স্মার্টফোন নেই, আমার ফোন থেকে বা আমার স্ত্রীর ফোন থেকে ওটা দেখবেন, খুবই খুশি হবেন। কারণ যা হয় আর কি, আমাদের এই রাজনীতি, এই রাজনৈতিক জীবন, আমার পেশা, এগুলো তো সমাজে খুব চালু জিনিস না। ফলে আমার পরিবারকেও এটা অনেক সহ্য করতে হয়েছে যে আরে একটা চাকরি বাকরি করুক, এগুলো কি করে আর কি। কিন্তু যখন থেকে এই টিভিতে যাওয়া, মিডিয়ায় যাওয়া, কথাবার্তা বলা ইত্যাদি, তাহলে একটা পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে একটা জায়গা তৈরি হয় যে না, একটা কিছু তো হয়েছে। কিন্তু আমি তোমাকে বলতে পারি যে আজকে যখন তোমার সাথে বসে আমি কথা বলছি, এই সময় কলকাতা কর্পোরেশনের সামনে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের নিয়ে আমার যে বন্ধুটা লড়াই করছে, এই সময় তারাতলার একটা গিগ ওয়ার্কারদের হাবে আমার যে বন্ধুটা লড়াই করছে, সে আমার থেকে বেশি ঘাম ঝরাচ্ছে। একই পেশায় আমরা আছি, কিন্তু টিভিটা বা ফোকাসটা তার সামনে নেই বলে তার হয়তো সমাজে সেই সম্মানের জায়গাটা থাকছে না। আমরা রাজনীতিতে এই রকম একটা ইকুয়াল প্ল্যাটফর্ম ফর অল, এইটাই তৈরি করতে চাইছি। তো তুমি অনেকটাই পথের রাজনীতি থেকে উঠে আসা একজন যুবক এবং সেখান থেকে নেতৃত্বের জায়গায় এসেছো। আজকে ডিজিটাল এজ, এই ডিজিটাল এজে তোমার কি মনে হয় পথের রাজনীতির এই একই রকম গুরুত্ব আছে, নাকি ডিজিটাল রাজনীতি অনেক বেশি ইম্পর্টেন্ট? আমরা নেটেও আছি, হেঁটেও আছি, কোনোটার কম গুরুত্ব, কোনোটার বেশি গুরুত্বর ব্যাপার নেই। রাস্তার লড়াইটা খুব গুরুত্বপূর্ণ। আর এই ধরনের যে কোনো প্ল্যাটফর্ম যা অনেক মানুষের কাছে আমার কথা পৌঁছে দিতে পারে, তার গুরুত্ব একেবারে কম নয়। এই যে এতক্ষণ ধরে আমি আমার কথাটা বলতে পারলাম, অন্য আরও 5 জন রাজনীতিবিদ তাদের কথা বলবেন, তাদের মতাদর্শের সাথে আমার মতাদর্শের কথা মিলিয়েই তো মানুষ ভোট দেবে। এটার জন্যেই সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ, রাস্তার লড়াইটা একই রকম গুরুত্বপূর্ণ। একটা বাদ দিয়ে আরেকটা হলে কোনো কাজ হবে না। রাস্তার লড়াইটা না হয় বুঝলাম, বিভিন্ন রকম ইস্যুর কারণে বামেরা সত্যি সত্যি
হয়তো রাস্তার লড়াইটা ভালোভাবে লড়ে নিতে পারছেন, তুমি বা মীনাক্ষী এরা তো খুবই প্রমিনেন্ট এই মুহূর্তে। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে এবারের অনেক স্টার প্লেয়ারদের প্যাভিলিয়নে রেখে তোমরা মাঠে নামলে? তোমাদের রাজ্য সম্পাদক ভোটে দাঁড়ালেন না, সুজনবাবুর মতো প্রমিনেন্ট লিডার ভোটে দাঁড়ালেন না, সৃজন ভোটে দাঁড়ালো না, শতরূপ ভোটে দাঁড়ালো না। এবার কি তাদের কনফিডেন্সের অভাব হচ্ছে, নাকি একেবারে 0 থেকে 1 হওয়ার জন্য খুব অল্প সংখ্যক সিটে কনসেন্ট্রেট করা হচ্ছে? মীনাক্ষী কিন্তু 24-এর লোকসভায় ভোটে দাঁড়ায়নি। ফলে এই ধরনের চলাফেরা থাকে যে এইবার এ ভোটে দাঁড়ায়, ওইবার ও ভোটে দাঁড়ায়। আমি তোমাকে একটা গল্প বলি। একটি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, নাম করছি না, সে 21-এর বিধানসভার পর মানে একদম রোজ খবর লিখতো, এই বামেদের সব পাকা চুল, সব সাদা চুল, সব এই ওই 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 ঠিক আছে, বৃদ্ধ। হ্যাঁ, এবার বিধানসভা হলো মে মাসে, ডিসেম্বরে হলো কলকাতা কর্পোরেশন। কলকাতা কর্পোরেশনে বামেদের সবচেয়ে তরুণ প্রার্থীর বয়স ছিল 23 বছর। 23, 24, 25-এর এরকম এক ঝাঁক প্রার্থী ছিল, যেহেতু 144টা সিট, প্রচুর এরকম ছিল যারা 23 থেকে 30-এর মধ্যে ছিল। ওই সংবাদপত্র তারা লিখলো যে নেতারা সব ঘরে পালিয়ে গেছে, সব অল্প বয়স্কদের নামিয়ে দিয়েছে। ফলে বামপন্থীদের টার্গেট করতে হবে, এই ইয়েটা আগে ঠিক হয়, সিদ্ধান্তটা আগে হয়, রণকৌশলটা সেই অনুযায়ী হয় আর কি। ধরো তৃণমূল, তারা গণতন্ত্র নিয়ে কথা বলে, এই পাকা চুল কাঁচা চুল নিয়ে কথা বলে। তো তৃণমূল দলটা তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাদের সর্বভারতীয় সভাপতি আর রাজ্য সভাপতির কোনো বদল হয়নি। তারা অন্য দলের গণতন্ত্র নিয়ে কি কথা বলবে? বিজেপি বলতেই আমাদের দেশে প্রথম যে দুটো নাম মাথায় আসে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তার বয়স, তার চুলের রং ইত্যাদি, সেগুলো চর্চার মধ্যে কি আসা উচিত? হ্যাঁ উচিত, যে নবীন প্রবীণের মেলবন্ধন হচ্ছে কিনা, যেটা বামপন্থী রাজনীতিতে বারংবার হয়ে এসেছে। এর আগে সেলিমদা, সুজনদারা যখন অল্প বয়স্ক ছিলেন, তার আগের প্রজন্মের লিডাররা তাদেরকে হাত ধরে এনেছিলেন, ওরা আবার আরেক প্রজন্মকে এনেছেন। এখন আমাদেরও খানিকটা চুলে পাক ধরছে, আরও যারা এর থেকেও তরুণ প্রজন্ম রয়েছে, নিচে বসে রয়েছে যারা, তাদেরকে এই ব্যাটনটা দিয়ে যেতে হবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা হবে এরকম নয়। এইটা মানব মুখার্জি একটা গল্প বলতেন যে মানবদা ক্যালকাটা ইউনিভার্সিটির মেন যে ক্যাম্পাস, কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে বক্তৃতা করছেন, তার পাশে আরেকটু ওইদিকে একটা স্টেজে বক্তৃতা করছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বৈশ্যানর চট্টোপাধ্যায়। অনেক বছর পর মানবদার মেয়ে প্রেসিডেন্সিতে যখন এসএফআই করে, সে প্রেসিডেন্সির সামনে বক্তৃতা করছে, মানবদা যেতে যেতে দেখছেন তখনও ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে তৃণমূল ছাত্র পরিষদের নেতা বৈশ্যানর চট্টোপাধ্যায় বক্তৃতা করছে। এই ক্রাইসিসটা বামপন্থী রাজনীতিতে নেই। এখন এই মুহূর্তে যেটা সারা ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা হচ্ছে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট এবং ক্যাম্পেইন ম্যানেজার। আর তৃণমূলের তো বিখ্যাত ক্যাম্পেইন ম্যানেজমেন্টের কোম্পানি আছে আইপ্যাক। ক্যাম্পেইন না, ওরা আরও যা যা ম্যানেজ করছেন এবং ওদের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠছে সে খুব ভয়ঙ্কর। কি ম্যানেজ করছে বলে তোমার মনে হয়? ওদের অফিস থেকে ফাইল চুরি হচ্ছে কেন? ওরা নিশ্চয়ই এমন কিছু কনফিডেন্সিয়াল জিনিস ম্যানেজ করছেন যে কারণে ওদের অফিস থেকে ফাইল চুরি করতে হচ্ছে। ওদের অফিসে শুধু এই 4-5টা ক্যান্ডিডেটের নাম থাকলে নিশ্চয়ই ওই ফাইল চুরি করতে হতো না। না, সে তো স্ট্র্যাটেজি হতে পারে, ভোট শেয়ার হতে পারে। আমরা একটা সামান্য পডকাস্ট করতে এসে আমার 20 পাতার রিসার্চ আছে, সেখানে আইপ্যাক একটা প্রফেশনাল সংস্থা, তার তো সমীক্ষা রিপোর্টই হয়তো 2000 পাতার আছে। ইডির রেড যখন হয় সেটা তো এরকম আমাদের মতো ঘরে বসে থাকা নয় যে আমি তোমার ডায়েরিটা টেনে দেখে নিলাম তুমি কি প্রশ্ন করো। ইডির রেড তো একটা সেন্ট্রাল এজেন্সি, সেখানে কেউ ঢুকে গেল, কাগজ বের করে নিল, এবং সেই কাগজের মধ্যে আমি মিডিয়াতেই দেখেছি যে ফাইল একটা দুটো পড়ে গেল, তার মধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা ফাইলও পড়ে গেল। তাহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইল আইপ্যাকের প্রাইভেট অফিসে কেন থাকে? ফলে আইপ্যাক শুধু ভোট কুশলী বলে মনে হয় না, সে অন্য কিছুর কৌশল করছে বলেই আমাদের ধারণা। নিশ্চয়ই সময়ে সময়ে সেটা বেরোবে। কিন্তু ইডি, সিবিআই এই ধরনের যে কেন্দ্রীয় সংস্থা, এবং অধুনাকালে তোমরাও অভিযোগ তুলেছো ইসিআই, এরা তো বিজেপির নির্দেশে কাজ করছে বা অঙ্গুলি হেলনে কাজ করছে। বিজেপির নির্দেশেই তো তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে, সহজ হিসেব। কিভাবে সুবিধা করে দিচ্ছে? এই যে আমাদের সিপিআইএম এর পত্রিকা বেরোয় গণশক্তি, তেমনি আরএসএস এর একটা পত্রিকা আছে স্বস্তিকা। তুমি যদি পারো জোগাড় করো, 22 সালের ডিসেম্বর মাসে ওই স্বস্তিকার পত্রিকার এডিটোরিয়ালে লেখা হয়েছিল, তখন 22 মানে তুমি বুঝতে পারছো যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তখন রোজই মুভমেন্ট ইত্যাদি খুব পিকে আছে পঞ্চায়েতের আগে আগে। তো ওরা সেই পত্রিকার এডিটোরিয়ালে লিখেছিল, নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীরা সুবিধা পেয়ে যায়। তাহলে এইখানেই তো ফোকাস ঠিক হয়ে গেল যে লড়ো, অসুবিধা নেই, কিন্তু বামপন্থীরা সুবিধে পেয়ে যাবে সেই চেষ্টায় লড়ো না। শোলে সিনেমার মতো জেলার সাহেব বলেছিলেন না, আধে ইধার যাও আধে উধার যাও, বাকি মেরে পিছে। একই রকমভাবে ধর্মজাতের কারবার হচ্ছে। তো বাম আমলে আরএসএসের শাখা কটা ছিল, এখন আরএসএসের শাখা কটা হয়েছে।
বাম আমলে এই ধরনের সাম্প্রদায়িক উস্কানির ঘটনার শাস্তি কটা হয়েছিল, আর এই আমলে সাম্প্রদায়িক উস্কানির ঘটনা কটা ঘটছে, কটা শাস্তি হচ্ছে, এইটা দিয়ে বোঝা যায় যে কীরকম পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে আমাদের চারপাশে। তোমাদের সময় কি চিরকালই, তার মানে তোমাদের শাসনকালে যেরকম হিন্দুরা নির্যাতিত হয়ে যেত বিভিন্ন বর্ডারের এলাকায়, সেটা আজীবন চলে যাবে? বরং বিজেপি তো এসে সেই ন্যারেটিভকে পাল্টে দিয়ে হিন্দু সশক্তিকরণের একটা প্রচেষ্টা করছে। তাদের কার্যকর্তারা তো সবসময় হিন্দুদের পাশে থাকার চেষ্টা করছেন। সেই হিন্দুকেই কত হাজার টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, গ্যাস পাচ্ছেনও না। আমি এখানে এসেছি তো দ্বিতীয় দিন প্রচারে, একজন মানুষ আমাকে দূর থেকে এই এদিকে 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 এদিকে, আমি ভাবলাম যে এত করে ডাকছেন মানে হয় কিছু সাজেশান দেবেন, না হলে বলবেন যে বাবা তোমাদের এই ভুল ছিল ওই ভুল ছিল। স্বাভাবিক, আমরা সেটা অ্যাপিল করছি যে আমাদের ত্রুটি হলেও বলুন। তো উনি নিয়ে গিয়ে দেখালেন ঘরের ওই পাশে হচ্ছে উঠোনে কাঠ জ্বালিয়ে রান্না হচ্ছে। আর্থিকভাবে সচ্ছল পরিবার, গ্যাস নেই। আর্থিকভাবে সচ্ছল হোক অসচ্ছল হোক, নিম্নবিত্ত মানুষ হোক, নাম বাদ চলে গেল এই পানিহাটিতে। সে কিন্তু ধর্মীয় সংখ্যালঘু নয়, নাম বাদ চলে গেল। ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। আজকে আমার তোমার বাড়ির ছেলেমেয়েরা সেলফ ফিন্যান্সিং করছে, নার্সিং পড়ছে কি ম্যানেজমেন্ট পড়ছে কি ইঞ্জিনিয়ারিং পড়ছে, কত টাকা লাগছে বলো তো। এবং যাদবপুর ইউনিভার্সিটি বা অন্যান্য ভালো ভালো কলেজে সিট ফাঁকা। এই পরিবেশটা কেন তৈরি হচ্ছে, এর জবাবটা তো বিজেপি তৃণমূলকে দিতে হবে, বামেদেরও তো দিতে হবে। এটা তো শিক্ষা ব্যবস্থায় বামেদেরও ব্যর্থতা, যে বেকারত্বের হার বেড়েছে। সেই আমল থেকে শুরু হয়েছে মাইগ্রেশন। আমাদের বামেদের আমলের মাইগ্রেশন আর এই আমলের মাইগ্রেশনের মধ্যে একটা তফাৎ আছে। বামেদের আমলে যে একেবারে মাইগ্রেশন হতো না তা নয়, সেখানে ব্যাঙ্গালোরে অনেকে চাকরি করতে যেতেন, কিন্তু আমাদের এখান থেকে মানে হাজারে হাজারে পরিযায়ী শ্রমিককে বাড়ি তৈরির কাজের জন্যে, ধান চাষ করার জন্যে কেরল, তামিলনাড়ু, মুম্বাইতে যেতে হতো। এটা বামেদের আমলের বাস্তব নয়। বামেদের আমলে কোনো পরিযায়ী শ্রমিক বাইরে গেছেন, সেখানে বিজেপি শাসিত রাজ্যে মার খেয়েছেন, মারা গেছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলতে পারছেন না। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে মামলা করতে চলে গেলেন, যদিও মামলাটা আগে মুস্তারি বানু করেছিলেন নভেম্বর মাসে, উনি ফেব্রুয়ারিতে গেলেন। আচ্ছা, লোক দেখাতে গেছেন বুঝলাম। আচ্ছা, ওবিসি এবি নিয়ে কেন মামলা করতে গেলেন না? ওয়াকফ নিয়ে কেন মামলা করতে গেলেন না? এই প্রশ্নের জবাব এই ভোটে তৃণমূলকে দিতে হবে। যে প্রশ্নটা থেকে আমরা ডিভিয়েট করে এটা এসেছিলাম, আমি সেটাতে আবার ফিরে যাই। সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমাদের ক্যাম্পেইন ম্যানেজ কোন কোম্পানি করছে? আমরাই করছি। তোমরাই করছো? হ্যাঁ, এটা প্রফেশনাল সমস্ত। তাহলে যে শোনা যাচ্ছে যে মোহাম্মদ সেলিমের ছেলের নেতৃত্বে একটা পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছিল ভলেন্টিয়ারদের, যেখানে খাতা দেখেছিলেন একজন বিখ্যাত আইএএস অফিসার। এরকম বহু মানুষ আছেন যারা বামপন্থী এবং তারা সমাজের বিভিন্ন বিশিষ্ট জায়গায় কাজকর্ম করেছেন। ধরো কোনো স্ট্যাটিস্টিক্সের সাথে যুক্ত অনেক ব্যক্তি যারা বামপন্থী মনোভাবাপন্ন, তারা বিভিন্ন ধরনের ডেটা ইত্যাদি তারা সেটা রেডি করছেন যে আচ্ছা এই জায়গায় এই প্রচারটা কেমন হয়, ওই জায়গায় ওই প্রচারটা কেমন হয়। তারা এবং এটা দীর্ঘদিন ধরেই করছেন, এরকম না যে এটা হঠাৎ করে আজকে আইপ্যাক আসার পর এসে এটা হচ্ছে তা না। বামপন্থী মনোভাবাপন্ন মানুষ বিভিন্ন জায়গায় ছিলেন, তারা সেই কাজের সাথে দক্ষ, অভিজ্ঞ, জানা বোঝা। তারা আমাদেরকে সাহায্য করছেন যে এইটা এরকম করতে পারো, ওইটা ওরকম করতে পারো। এই ও, তার মানে তোমাদের সত্যি এই মুহূর্তে এখন তোমাদেরও ক্যাম্পেইন ম্যানেজার আছে? তাহলে ভলেন্টিয়ার হয়তো? ক্যাম্পেইন ম্যানেজার না, এইটা তারা বহুদিন ধরেই রাজনীতির সাথে যুক্ত। মানে আজকে যদি আমি ধরুন 24-এর লোকসভায় সৃজনের হয়ে বক্তৃতা করতে গেছি, তাহলে তো আমি ওর ক্যাম্পেইন ম্যানেজার নই, আমিও পার্টি কমরেড, ও পার্টি কমরেড। আমাদের এখানে ব্যাপারটা তাই। মোটামুটি তৃতীয় থাকার বামেদের আগের ইলেকশনে যে ভোট পার্সেন্টেজ ছিল, সেখান থেকে কত পার্সেন্ট ভোট বাড়বে বলে তোমার মনে হয়? আমি জ্যোতিষী নই, কিন্তু মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা কথা বলেছি, এটাও বলেছি আমাদের ত্রুটিটাও বলুন, আমরা কি করতে পারি সেই সাজেশনও দিই। গত 15-20 বছর ধরে এখানকার বিধায়ক এবং গত দীর্ঘদিন ধরে এখানকার খাতায় কলমে যে প্রধান বিরোধী দল, তারা মানুষের জন্য যে কিছু কাজ করেনি সেটা দিনের আলোর মতো স্পষ্ট। আমরা এই জায়গাটাতেই হিট করতে চেয়েছি। আচ্ছা, কেন্দ্রীয় বাহিনী এলে কি এবারে বেটার ইলেকশন হবে? এই যে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে। কেন্দ্রীয় বাহিনী আগের কোনো একটা নির্বাচনে সেই হাওয়া মহল না কি একটা হাজারদুয়ারি ঘুরতে চলে গেছে। ফলে মানুষের বাহিনী যেদিন আরজি করের ঘটনায় রাস্তায় নেমেছিলেন, আর কোনো বাহিনীর প্রয়োজন পড়েনি। এই মানুষের বাহিনী যখন চাকরি চুরির বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, তখনও অন্য কোনো বাহিনীর প্রয়োজন পড়েনি। মানুষের বাহিনী এবার যখন রাস্তায় নামবেন, তখনও আর অন্য কোনো বাহিনীর প্রয়োজন পড়বে না, সিন্ডিকেট বাহিনীর ভয় পাওয়ার প্রয়োজন পড়বে। দুদফায় যে ইলেকশন হচ্ছে, এর ফলে কি বিরোধীরা বাড়তি সুবিধা পেয়ে যাবে বলে মনে হয়? আমাদের ওইরকম সুবিধা অসুবিধার ব্যাপার নেই। 1 দফা 2 দফা 3 দফা যত দফা করবেন, এইসব হয় যা যে ওই নদীর ওপারের লোক এপারে চলে এলো, এপারের লোক ওপারে চলে এলো ইত্যাদি। কিন্তু যেবার মানুষ ঠিক করে নেবেন যে বাবা আর কিছু হবে না, সেবার এপার ওপার করে কোনো লাভ হবে না। পঞ্চায়েতে কিন্তু মানুষ ঠিক করে নিয়েছিলেন, সেই জেদটা পঞ্চায়েতে দেখা গেছিল, যে কারণে গরু চুরি, কয়লা চুরির
টাকা খাওয়া তৃণমূলের নেতাদেরকে ব্যালট চিবিয়ে চিবিয়ে খেতে হয়েছিল, যেখানে কাস্তে হাতুড়ে তার সিম্বল ছিল। তাহলে সেই পরিবেশ আমরা এবারও তৈরি করতে পারবো বলে ভরসা আছে, যে মানুষ নিজের বুথ, নিজের ভোট, নিজের দাবি নিজেরা রক্ষা করবেন। মূলত কি কি দাবি নিয়ে তোমাদের এবারে মুভ করছো তোমরা? কাজ চাই বেকার ছেলেমেয়ের, চাকরি বাকরির অবস্থা খুব খারাপ। যে বেকার ছেলেমেয়ে অনেক পড়াশোনা করেছে, যে অত পড়াশোনার সুযোগ পায়নি, তাদের প্রত্যেকের সেই প্রয়োজন অনুযায়ী কাজের ব্যবস্থা করতে হবে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আলু 5 বছর আগে বাজারে যা দাম ছিল, আজকে অন্তত তার 3 গুণ দাম বেড়ে গেছে। অথচ না চাষি দাম পাচ্ছে, গতকালও ধূপগুড়িতে একজন আলু চাষি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। অথচ না তিনি দাম পাচ্ছেন, অথচ আমাদেরকে পকেট থেকে বেশি টাকা দিয়ে সেটা কিনতে হচ্ছে, মানে মাঝখানে ফোরেরা খেয়ে নিচ্ছে। জিনিসপত্রের দাম কমাতে হবে। এই পশ্চিমবাংলায় খুনোখুনি মারামারির যে সংস্কৃতি চালু হয়েছে, ধর্মজাতের যে বিভাজনের রাজনীতি চালু হয়েছে, বন্ধ করতে হবে। এবং নারী নিরাপত্তা, এটা শুধু পশ্চিমবাংলা না, গোটা ভারতবর্ষ জুড়ে নারী নিরাপত্তার যে বেহাল অবস্থা, সেইটাকে, সেই ডিরেলড হয়ে যাওয়াটাকে আবার ট্র্যাকে ফেরাতে হবে, মহিলাদের সম্মান ফেরাতে হবে। এবং বৈধ যে মানুষ, তাকে কোনো ছুতোয় ওই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ষড়যন্ত্র, এটা আটকে দিতে হবে। প্রচার কিভাবে করছো? প্রচার করতে গেলে আজকের যুগে প্রচুর টাকা লাগে, কিন্তু তোমাদের তো যাদের লাগে তাদের লাগে। আমাদের দুটো পা আছে, কমরেডরা আছেন, ঘাম আছে, আর মানুষের বাড়ির দরজা খোলা আছে, হাসি মুখ আছে। আমরা যাচ্ছি, ওই যে ভালোবাসাটা পাচ্ছি, ওইটা ওদের পাওয়া যত যত টাকা হোক, তার থেকে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। জোট সঙ্গীরা কেমন ফল করবে? দিব্যি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সবাই ভালো ফলই করবে। হোয়াট অ্যাবাউট আইএসএফ? আইএসএফের সাথে তো আমাদের জোট আছে, সেই আইএসএফ যেখানে যেখানে লড়ছে আমরাও সমর্থন করেছি। ফলে অবশ্যই এই ভালো ফলাফল হবে বলেই আমরা বিশ্বাস করি। নওশাদ জিতবে এবারেও? হ্যাঁ, নিশ্চয়ই। আরাবুল ইসলাম? সেটা নিয়ে কালকে আমাদের পার্টির রাজ্য সম্পাদক একেবারে বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন। যা স্টেটমেন্ট দিয়েছেন ওইটাই আমার কথা। তারপরেও কি আইএসএফ এর সঙ্গে জোট থাকবে? তাজা নেতাকে নেওয়ার পর আইএসএফকে তো ওইটা আরেকটা ভাবনা করতে বলাই হয়েছে, কারণ এটা তো শুধু আইএসএফ বা সিপিআইএম এর ব্যাপার না। সামগ্রিকভাবে যারা ভোট দেবেন তারা মানুষকে কিভাবে দেখছেন। এই যে শুরুতে বলছিলাম না তোমাকে, যে আমি তো বলতেই পারি, আরে আমার মতো বামপন্থী আর কটা আছে, কিন্তু তুমি বা তোমরা যারা, তারা আমাকে কিভাবে দেখছো তার উপর নির্ভর করে ব্যাপারটা। ফলে যে শুধু প্রার্থী হয়ে গেল তা ব্যাপার নয়, যে মানুষ তাকে কিভাবে দেখছে তার উপর পার্সপেক্টিভটা, ন্যারেটিভটা নির্ভর করা উচিত। কিন্তু বামপন্থীরা যারা চিরকাল নীতি আদর্শের কথা বলা হয়েছে, তেমন একটা দল আইএসএফ এর সঙ্গে জোট করলো, এটা কি সাধারণ মানুষ ভালো চোখে নিতে পারছে? কেন আইএসএফ এর সাথে কি সমস্যা? আইএসএফ এর সঙ্গে সমস্যা প্রথমত তো প্রাথমিকভাবে বলা হয় যিনি এটার প্রতিষ্ঠা, ভাইজান আব্বাস ভাইজান, তিনি ভীষণভাবে একজন কমিউনাল মানুষ। এখন ওই দলটার দায়িত্বে নৌশাদ আছেন, চেয়ারম্যান। তার মুখ থেকে গত কয়েক বছরে কোনো এই ধরনের কমিউনাল বক্তৃতা আমি শুনিনি, বরং কাজ, রুটি রুজির এই বক্তৃতাই আমরা শুনেছি। এবং অ্যাজ এ হোল আইএসএফ এর যা পোস্টার, যা বক্তৃতা ইত্যাদি আমরা দেখেছি 21-এর বিধানসভায় জেতার পর থেকে, তার ভেতরে এবং বাইরে, তার মধ্যে আইএসএফ এর যারা পলিটিক্যালি তাদের লিডারশিপ যারা বক্তৃতা করতে আসেন, তাদের কারোর মধ্যে এরকম বক্তৃতা তো আমি শুনিনি। না, কিন্তু নীতি নৈতিকতার প্রশ্নে কোথাও আটকে যেতে পারে না? এই যে আইএসএফ এতদিন ধরে তোমাদের সঙ্গে অ্যালাইন করা কথাবার্তা বলছিল, এবং আমার ধারণা বামেদের সঙ্গে জোট হওয়ার পর থেকেই হঠাৎ নওশাদ সিদ্দিকী অনেক বেশি সেকুলার হয়ে উঠেছেন, অনেক বেশি প্রোগ্রেসিভ হয়ে উঠেছেন, যেটা হয়তো উনি আগে ছিলেন না। সেই নওশাদ সিদ্দিকীদের দলের কোন নীতি আদর্শ যেখানে তারা আরাবুল ইসলামের মতো তাজা নেতাকে অনায়াসে দলে নিয়ে নিতে পারেন এবং মুহূর্তের মধ্যে দলের টিকিটও দিয়ে দিতে পারেন? এ তো সেই পবিত্র করকে টিকিট দেওয়ার মতো তৃণমূলে। পবিত্র করের ঘটনা নিয়ে কিন্তু কেউ একটা শব্দও বলেন। আরাবুল ইসলামের নাম ঘোষণার পর মোহাম্মদ সেলিম যা কথা বলেছেন, এই ধরনের কথা তৃণমূলের কেউ বলেছে বলে আমি শুনিনি। ফলে আমরা অবশ্যই চাই এই জোটটা তো শুধু আমাদের প্রয়োজন কি আইএসএফ এর প্রয়োজন, তার থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে মানুষের। ফলে মানুষের কথা ভেবেই ওটা রিথিঙ্কিং করা উচিত বলে সেলিমদা বলেছেন, সেইটা করা অবশ্যই উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোতে এরকম হামেশা ঘটছে, তাদের নিয়ে কোনো প্রতিবাদ বিক্ষোভ হয় না, আমাদের এখানে হওয়া উচিত, সেইটাই আমরা করেছি। নিশ্চিতভাবে তারা এটা রিথিঙ্কিং করবেন। আর এদিকে কংগ্রেসের সঙ্গে তোমাদের মানে এই পানিহাটিতে কিরকম একটা চুক্তি হয়েছে? চুক্তির কোনো ব্যাপার নেই, আমরা তো গোটা 294টা আসনেই চুক্তি চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম একসাথে লড়াই হোক, এইটা মানুষের প্রয়োজন ছিল, এটা সময়ের দাবিও ছিল, এবং গোটা দেশ জুড়ে বিজেপিকে আটকানোর জন্যে এইটা পশ্চিমবাংলায় এই সিগন্যালটা দেওয়ার প্রয়োজন ছিল।
তারা সেটা মনে করেননি, তারা আলাদা লড়তে চেয়েছেন, লড়বেন। কংগ্রেসের কিন্তু যে পার্সেন্টেজ অফ ভোট আছে সেটা এবারে পিভোটাল এবং ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। ভোট কিন্তু কারোর পকেটে থাকে না। কাল যেটা কংগ্রেসের ভোট ছিল, আজ যে সেটা কংগ্রেসের ভোটই হবে এরকম কিছু থাকে না। কমিটমেন্ট এক একটা জেনারেশনে তো চেঞ্জ হয়, এবং এই সময়ের মানুষ তৃণমূল বিজেপির বিরুদ্ধে বামপন্থীদের যা লড়াই দেখছেন, আমরা আশা করছি যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইতে তারা বামপন্থীদেরকেই সমর্থন করবে। হিস্টোরিক্যালি এটা দেখা গেছে যে মানুষজন কিন্তু একটু সিজন হওয়ার সময় দেন। মানুষজনের আগের ইলেকশনে, যেটা আমার শতরূপের ক্ষেত্রে বারবার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে শতরূপ আরেকটু অভিজ্ঞ হোক, এটাই বারবার মানুষজন মনে করছেন। এই যে তোমরা এক ঝাঁক তরুণ মুখ, হ্যাঁ আমি মানছি এদের প্রতি নতুন প্রজন্মের বেশ একটা ফ্যান বেস মতো তৈরি হচ্ছে, কিন্তু সিজন হয়ে গেছো কি তোমরা, নাকি তোমরা এখনো সেই কাঁচা হুইলোটাই আছো যেটার এখনো সিজন হওয়ার পর মাঠে নামানোর দরকার? কমিউনিস্ট হওয়াটা এই ক বছরে সম্ভব হয় না আমাদের কারুর পক্ষে, সেটা গোটা জীবন ধরেই আমাদের হতে হয়। কিন্তু রাজনীতি এইটা আমরা যেভাবে করতে চাই, যে কথা মানুষের কাছে বলেছি, মানুষ সেটা ভরসা করেছেন, সেটা আমরা রেড ভলেন্টিয়ারের সময় তার দেখেছি প্রমাণ, আর জি করের আন্দোলনের সময় দেখেছি, সাউথ ক্যালকাটা ল কলেজের আন্দোলনের সময় দেখেছি, নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে দেখেছি। ফলে সেই মানুষ আমাদের ভরসা করবেন এইটা আমরা বিশ্বাস করি। কলদান, তোমাকে একটা কথা বলি, সাধারণ মানুষের অনেকের কিন্তু কথা ছিল সিপিআইএম তো কোনো স্বেচ্ছাসেবী সংস্থা নয়, সুতরাং ওই লোককে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া বা কোভিডের সময় যে রেড ভলেন্টিয়ারের কাজ বললে, সেটা কিন্তু তোমাদের ভোট বাক্সে রিফ্লেক্টেড হয়নি। না, এবার আমার উল্টো কথাটা হচ্ছে, তোমাকে যেদিন 1 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, বা 59-এর যেদিন খাদ্য আন্দোলন হয়েছিল 31শে আগস্ট, সেটা কেউ ভেবে করেনি যে আমাকে 5 বছরের মধ্যে ক্ষমতায় আসতে হবে, নট দ্যাট। আমি এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়ে যেতে পারি কি না যে আমার পরবর্তী প্রজন্ম একটু ভালো করে নিঃশ্বাস নিতে পারবে। আমাদের ছোটোবেলায়, এখন তো সব সিলেবাস সব বদলে গেছে, আমাদের ছোটোবেলায় সেই ছিল না ঈশ্বর পাটনির সংলাপ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাহলে এই গোটা পশ্চিমবাংলার যে পরবর্তী প্রজন্মের সন্তান, তাদেরকে দুধে ভাতে রাখার জন্যে এই ঘামটুকু তো আমাদের ঝরাতেই হবে। তোমরা কি এখন মানে মূলত ভরসা করছো নতুন প্রজন্মের দিকে? এই কি 18 নেমে আসুক, সেটাই কি তোমরা চাইছো? অবশ্যই আমরা সেটা চাই যে নতুন প্রজন্ম তারা এসে দায়িত্ব নিক, তারা প্রতিবাদ করুক। কারণ নতুন প্রজন্ম, তার বয়স কম থাকে, তার রক্ত গরম থাকে, তার উদ্দীপনা বেশি থাকে। আজকে আমি যতটুকু দৌড়াতে পারবো, একজন 18-20 বছরের সে আমার থেকে ডবল দৌড়াতে পারে, আমার থেকে মোবাইলটা ভালো চালাতে পারবে। হ্যাঁ, কি ইনপুট দিলে গ্রক কি রিপ্লাই দেয় সে আমার থেকে ভালো দিতে পারে। কি যেন বলে, প্রম্পটটা কি দিলে কি রিপ্লাই আসবে সে আমার থেকে ভালো জানে। ফলে আরও নতুন প্রজন্ম এগিয়ে আসুক। যেমন ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার হয়, তেমনি ভালো রাজনীতিবিদ যদি না আসে, তাহলে এই মানে পাঁকের মধ্যে যে কজন পোকা থেকে যাবে তারাই খুঁটে খাবে, সেইটা হতে দেওয়া যাবে না। সিপিএম এর সাথে 18 আসুক নেবে, এটাই কি তাহলে এবার তোমাদের স্লোগান? আমরা সবসময় নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়ার পক্ষে। প্রতি জেনারেশনে আমাদের নতুন প্রজন্মের কমরেডরা এগিয়ে এসছেন, যারা মানুষের ভালোর জন্য কাজ করেছেন। ফলে চোর চিটিংবাজ দাঙ্গাবাজদের বাদ দিয়ে এবার আমাদের উপর মানুষের ভরসা থাকবে বলে আমাদের মনে হয়। বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি বামেরা ব্রিগেড ডাকলেই মানুষের ঢল নামে, কিন্তু সেই ঢল ফাইনালি ভোট বাক্সে রিফ্লেক্টেড হয় না কেন? বামেদের ব্রিগেডে যত মানুষ আসেন, তারাই এই সময় সমস্ত আন্দোলন গড়ে তুলেছেন, এবং সেইটাই 26-এর নির্বাচনে অবশ্যই ভোট বাক্সে তার প্রভাব পড়বে। 26-এর ভোট বাক্সে আগেরগুলোতে তো পড়েনি। হ্যাঁ, আগেরগুলোতে পড়েছে, কিন্তু তারপরে ওই এমন কিছু সুরসুরি ইত্যাদি দেওয়া হয়, যার জন্য হয়তো কোনো মানুষ একটু বিভ্রান্ত হয়েছেন। লেটেস্ট সুরসুরিটা ছিল যে ইডি সিবিআই আসবে আর চোরেদেরকে ধরে নিয়ে চলে যাবে। তাহলে ইডি সিবিআই গেল কোথায়? 23শে ডিসেম্বরে বিরোধী দলনেতা বললেন না, ইডি সিবিআই আসবে আর 4 নম্বর 3 নম্বর 2 নম্বর টাপ ধরবে আর চলে যাবে। এখন উনি কি সব ধর্মজাতের ঝামেলাঝাটি করছেন, আর কাদের যে জেলে পড়ার কথা ছিল উনিও ভুলে গেছেন, সিবিআইও ভুলে গেছে। যাদের জেলের ভাত খাওয়ার কথা ছিল তারা এখন পাড়ায় পাড়ায় ভোট ভিক্ষা করছে আর বাড়িতে বসে পোলাও মাংস খাচ্ছে। এই রিসেন্টলি ওপিনিয়ন পোল বেরিয়ে গেছে, মোটামুটি কোনো ওপিনিয়ন পোলই বামেদের সেই অর্থে কোনো রকম মানে বেশি সংখ্যক সিট দেয়নি। দ্বিতীয় স্থানে বেশ মানে দবদবার সঙ্গে বা কনফিডেন্সের সঙ্গে বিজেপি আসবে বলেছে, এবং মোটামুটিভাবে প্রত্যেকটা ওপিনিয়ন পোলই বলছে যে চতুর্থবারের জন্য তৃণমূল সরকার হতে চলেছে। কি বলবে? আজকে সকালবেলা যে গরম পরিস্থিতি ছিল, ভ্যাপসা গরম আর কি, কেউ ভাবতে পারবে না যে সন্ধ্যেবেলা ঝড় হবে কি হবে না, কিন্তু ঝড় যখন হবে তখন যাবতীয় ঘাম উড়িয়ে নিয়ে চলে যাবে। ওপিনিয়ন পোলও তাই। আচ্ছা, তোমার একেবারে ক্লোজেস্ট প্রতিদ্বন্দ্বী, যার সঙ্গে তোমার মূল লড়াই, সেই অভয়ের মায়ের উদ্দেশ্যে কোনো বার্তা? না, উনি রাজনীতি করতে এসছেন, ওনার ইচ্ছে হচ্ছে উনি করেছেন, কিন্তু আমরা আবার বলছি যে খুব জমাট অন্ধকার এই পশ্চিমবাংলার বুকে চেপে বসেছে। এই অন্ধকারের বাংলায়
ওই হাজার হাজার লাখো প্রতিবাদী মানুষই আলো জ্বালবেন। সেই আলো জেলে আমরা যে রাস্তায় যাব, সমস্ত যে হতাশ মানুষ, একে ওকে ভোট দিয়ে হতাশ হয়েছেন, বিচার না পেয়ে হতাশ হয়েছেন, সেই মানুষকে নিয়ে যাব। যারা অভয়াদের বিচার করেনি, মানুষ এই নির্বাচনে তাদের বিচার করবেন। কিন্তু বিচার তো মানে বিচার এখনো চলছে, কিন্তু পুলিশ তো তার কাজ খুবই ভালোভাবে করেছে, কারণ কলকাতা পুলিশ যাকে ধরেছিল তাছাড়া ইডি সিবিআই এসে নতুন আর কোনো দোষীকে ধরতেও পারেনি। পিছন থেকে ওরকম টেনে ধরে থাকলে কে ধরতে পারবে? ইডি সিবিআই এর সেই 50টা প্রশ্নের উত্তর কোথায় গেল? শ্রীমতী রত্না দেবনাথও পাননি, হাজার হাজার প্রতিবাদী মানুষও পাননি। উনি আবার প্রশ্ন করবেন নিশ্চয়ই, সাধারণ মানুষও প্রশ্ন করবেন। মানুষের প্রশ্নের জবাব না দিয়ে কেউ কোথাও পালাতে পারবে না। ওটা তোমার ক্যামেরা, তোমার কনস্টিটিউয়েন্সির লোকজনদের যদি কিছু মেসেজ দিতে চাও দিতে পারো। যে পানিহাটিতে এত গুন্ডাগিরি, দুর্বৃত্তায়ন, কাউন্সিলর খুন হয়ে যাওয়ার মতো ঘটনা, সেই পানিহাটি শান্ত পানিহাটি করতে হবে। জল প্রকল্প 24 ঘন্টার সেটা চালু করতে হবে। এলাকার বন্ধ হয়ে যাওয়া স্কুল চালু করতে হবে। বেঙ্গল কেমিক্যালে চাকরি দিতে হবে। এলাকার রাস্তাঘাট পুরো পরিষেবা উন্নতি করতে হবে। তার জন্যে কাস্তে হাতুড়ি তারা লাল ঝান্ডাকে ভোট দেবেন। এবার আমার দিক থেকে একটা প্রশ্ন করার, আমাকে তুমি কত টাকা দিয়েছো? এই হাসিটার কাছে কিন্তু টাকার কোনো ভ্যালু নেই। এই যে তোমারও হাসিটার তার উত্তর এলো, এইটা কেউ কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ কলতানকে, অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। কেমন লাগলো এপিসোড? কলতান জিতবে না হারবে, নাকি পানিহাটিতে কে জিতবে একটু প্রেডিক্ট করুন, দেখি কেমন পারেন। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করুন, তাহলে দরিদ্র ব্রাহ্মণ সন্তানের চ্যানেলটা একটু বাড়ে, আর আমরা বড় বড় মানুষদের কাছে গিয়ে বলতে পারি দেখুন আমার এত সংখ্যক ফলোয়ার আছে, একটু যদি ইন্টারভিউ দেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে।